বিয়ের সাথে এডুকেশনের সম্পর্কটা কি ম্যাডাম? আমাকে ওই জিনিসটাতে সবসময় আপনারা মহিলারা বলেন ও মা বাবা বিয়ে দিয়ে, যদি মা বাবা বিয়ে দিতে চায় তাদের এডুকেশনের সাথে সম্পর্কটা কি? এডুকেশন তো চালিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। LB24 এর লন্ডন স্টুডিও থেকে আমি জুয়েল জামান সপ্তম বার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা আলাপ আলোচনা করব বাংলাদেশের অনেক উন্নয়নের পথে হাঁটছে, কিন্তু আমাদের দেশের নারীরা মা বোনরা কি ঠিক সমান গতিতে চলতেছে? আজকের পর্বে আমরা খুঁজব তাদের অবস্থান, অধিকার আর বাস্তব বাধাগুলো। এসব নিয়ে আলাপ করার জন্য আমার সাথে আজকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে মুশফিকুল আলম ক্যামেলিয়া, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, তেজগাঁ কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। বাংলাদেশে খুব গরম পড়ছে আজকে। হ্যাঁ, আমরা প্রশ্নের আগে বাংলাদেশের রাজনীতিতে আমাদের নারীদের কতটুকু অবদান এই নিয়ে আমরা একটা ক্লিপ দেখে নিই, তারপর আমরা আলাপ আলোচনাতে যাচ্ছি। বাংলাদেশে নারীদের সামাজিক মর্যাদা বহু বছর সংগ্রামের পর প্রাপ্তি হয়। 1971 সালে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের নারীরা বৃহৎ আকারে সাফল্যমণ্ডিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে নারীদের অবদান অতুলনীয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষে এসেছে দুজন নারী। একজন হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং অপরজন হলেন আওয়ামী প্রধান শেখ হাসিনা। এছাড়াও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে নারী কর্মীদের সংখ্যা অনেক রয়েছে, যারা বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অবদান রাখেন। 1991 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে দেশে যে নতুন সরকার প্রতিষ্ঠা পর্ব শুরু হয়েছিল, তারপর থেকেই সংসদের স্পিকার, সংসদ উপনেতা, সংসদের হুইপ, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে নারীরা নিয়োগ পায়। তবে পুরুষতান্ত্রিক দেশ হওয়ায় এখনও নারীরা বিভিন্ন ক্ষেত্রে রাজনীতিকে নিরাপদ মনে করে না। ফলস্বরূপ নারীরা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও নেতৃত্বের জায়গায় নারীদের সংখ্যা এখনও তুলনামূলক কম, যা সবার জন্য একটি ভাবনার জায়গা তৈরি করে। So Camelia ম্যাডাম, as you seen আপনাকে ক্লিপটা দেখানো হয়েছে, রাইট দিস ক্লাইমেট, বাংলাদেশের যে পলিটিক্যাল ক্লাইমেটের মধ্যে একজন নারী কতটুকু স্ট্রাগলিং হচ্ছে যে পলিটিক্সের মধ্যে ইনভলভ হতে, এবং হাউ মাচ পিপল হিয়ারিং দেয়ার ভয়েসেস? আচ্ছা, আমি এখানে যদি শুরু থেকেই এক ধরনের বিষয় বলি যে আমাদের নারীদের যে যাত্রা এই ভারতীয় উপমহাদেশে, সেটা হচ্ছে আসলে ব্রিটিশ পিরিয়ডরা যখন এসছে, ব্রিটিশদের যুগ থেকে আমাদের মানে ব্রিটিশদের অনেক আগে বা আমরা খুব আদি আমলে আমাদের নারীরা অনেক বেশি হচ্ছে স্বাবলম্বী বা স্বনির্ভর ছিল, ওইরকম একটা অবস্থান আমরা দেখেছি। কিন্তু তারপরে কিন্তু নারীদের একটা বিশাল বিপর্যয় হয়েছে আসলে, সেটা নানা কারণে পৃথিবীর প্রত্যেকটা দেশে। সেটার একটা ইম্প্যাক্ট হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশেও ছিল। এখন এইখানে নারীদের যে অগ্রযাত্রা, আমরা যদি বলি যে ভারতীয় উপমহাদেশে বেন্টটা ধরেই আমরা বাংলাদেশের আর পর্যায়টা আমাদের আলোচনা করতে হবে, এই জন্যে যে 19বিংশ শতক থেকে ব্রিটিশরা যখন এই দেশে এসেছে তখন থেকে কিন্তু মেয়েদের নানা ইস্যুগুলো নিয়ে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সমাজে সংস্কারমূলক কাজ করা শুরু হয়েছে। শুরুটা যদিও পুরুষদের দিয়ে হয়েছিল, তারপর নারীরাও আস্তে আস্তে সেখানে এক ধরনের সচেতনতার জায়গাটা তৈরি হয়। এখন আমরা যে বিষয়টা আসলে বলি যে যেমন হচ্ছে ভারতীয় উপমহাদেশে সরলা দেবী, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাগ্নি, সে কিন্তু এক সময়ে লাঠি খেলা শেখাতো, যেই বয়সে হচ্ছে ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে যেখানে 7 বছর বয়স 9 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে সরলা দেবী সেই সময়ে প্রায় 32 বছরের বিয়ে করেছিল। সে লাঠি খেলা শেখাতো স্বদেশী আন্দোলনে। তাহলে এখন এই ধরনের নারীদের অবস্থান আসলে কম। হ্যাঁ, এখন
আপনি আপনি যদি চিন্তা করেন, আমরা একটা স্ট্যাটিস্টিক্স রেশিও দেখলাম। স্টার্ট করতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সেন্ট্রাল কমিটি টোটাল সিট হচ্ছে গিয়ে 502 জন মেম্বার্স আছে। এর মধ্যে অনলি 13-14% নারী। যে জায়গায় আপনাকে জানি না বলছি কিনা, আমার আম্মা বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছিলেন। সবসময় এই যে কিছুদিন আগেও আলাপ হচ্ছে সংশোধনে যে রিজার্ভ সিট দেয়া, কেন রিজার্ভ সিট হবে, কেন নারীরা আপনার নিজে আপনার ইলেকশনে যাচ্ছেন না? এটার মূল কারণটা কি, কেন নারীরা আসতে চাচ্ছেন না ম্যাডাম? আচ্ছা, সেটা হচ্ছে যে রিজার্ভ সিটটা নারীদের জন্য আসলে প্রয়োজন ছিল না। ঠিক আছে, আমি যেটা বলবো যে 1972 সালে যে 10 জন নিয়ে রিজার্ভ সিট করা হয়েছিল, সেটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে বাংলাদেশের নারীদের অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে স্বাবলম্বী করা হবে, এবং 10 বছরের একটা মেয়াদের পর তারপর আর নারীদের সংরক্ষিত আসন থাকার প্রয়োজন নাই। কিন্তু 75-এর পরে প্রেক্ষাপট কিছু কিছু ক্ষেত্রে পাল্টায়, আর নারীদের ক্ষেত্রেও কিছু আলাদা রকমের আসলে মানে যেভাবে করে 10 বছর ব্যাপী যে অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে তাদের অ্যাডভান্স একটা পজিশনে যাওয়ার আর যেই একটা মানে প্রি কনসেপ্ট ছিল, সেটা আসলে ফলাফলের দিক থেকে দেখা গেছে ওইরকম সুদূর প্রসারী কোনো পরিবর্তন আসলে আসতে পারে নাই। যেহেতু পারে নাই, ফলে তারপরে নারীদের জন্য আবার 25 বছরের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানো হলো। সেটাকে আবার আরেকটু করে বাড়াতে এখন বর্তমানে এখন যেটা কথা হচ্ছে যে 100 জন, আসলে 100 জন সংরক্ষিত আসনই হোক আর 50 জনই থাকুক, আমরা সংরক্ষিত আসন থেকে মূলত আমরা দেখেছি যে এই আসনগুলোতে সাধারণত দেখা যাচ্ছে যে প্রভাবশালী কোনো ব্যক্তি তার স্ত্রী অথবা তার বোন বা তার মেয়ে, অর্থাৎ সেখানে হচ্ছে একজন পুরুষ হচ্ছে ব্যাকআপ সাপোর্টে থেকে সেই নারীটাকে এগিয়ে দিচ্ছে। ফলে সেখানে তার নিজস্ব কোনো ভয়েস আর তৈরি হওয়ার কোনো স্পেস কিন্তু হচ্ছে না। তার বাবা যা বলছে সেটাই বলছে, তার ভাই যা বলছে সেই অনুযায়ী কাজ করছে। এখন আমাদের দিক থেকেও কথা হচ্ছে যে যেই 30%-এর কথা আছে যে প্রত্যেকটা সেক্টরে 30%-এর নারীর অবস্থান আসবে, কিন্তু বাস্তবতায় যে জিনিসটা আওয়ামী লীগ আমলেও দেখা গেছে বেশ কিছু জায়গায় বিভিন্ন দলগুলোতে থেকে নারীদের নমিনেশন দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে এলাকা ভিত্তিক নির্বাচনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ সেখানে নারীকে আসলে ভোট দিচ্ছে। কিন্তু ম্যাডাম একটা কথা বলি, এই যে আমাদের জুলাই আন্দোলন হয়েছে, বুঝছেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত লক্ষণীয়। এসে এভরিওয়্যার বাংলাদেশের মেয়েরা আপনার খুব জুড়ে কথা বলছে। কিন্তু আজ 11 মাস পর ওকে যখন টিভিতে নানান ধরনের টক শো দেখা যায়, খুব কম, এই যে ব্যারিস্টার রুমিনা ছাড়া, এই ধরনের কয়েকজন উল্লেখযোগ্য ছাড়া আর কাউকে দেখা যায় না। কেন? ও আন্দোলনের সময় তো অনেক নারীরা ছিল। এখন আন্দোলনের সময় যখন ছিল নারীদের, আর মানে যেটা বলবো যে নারীর ক্ষমতায়নের একটা জায়গাতে নারীরা কিন্তু অর্থনৈতিকভাবে আগের তুলনায় অনেক বেশি স্বাবলম্বী হয়েছে, নারীর ভয়েস রেইজও হচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু তাদের না আসলে স্পেসটা দেওয়ার পরিস্থিতি তৈরি হয় নাই। সেই সময়ে একটা স্পেস দেওয়া হয়েছিল। এই যে নারীদের চ্যালেঞ্জটা, এটা কি সামাজিক নাকি সাংস্কৃতিক নাকি রাজনৈতিক? আমাদের পুরুষরা ওদেরকে পিছিয়ে রাখতেছে, আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে এটা হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক এবং কিছু পুরুষতান্ত্রিক সিস্টেমের জন্য। আমি একটু ছোট্ট করে বলি, যেমন আমি একটু ফ্রান্সের একটা উদাহরণ দিচ্ছি। ফরাসি দেশে যখন হচ্ছে পঞ্চম প্রজাতন্ত্রটা তৈরি হতে যায়, তখন কিন্তু প্রথম হচ্ছে সারিতে নারীরা গিয়ে সেখানে সামনের দিকে এগিয়ে গিয়েছিল, এবং অলিন্সে গুডজেল বলে যেই নারী আসলে অন্যান্য নারীদের সংগঠিত করে পুরুষদের সামনে দাঁড়িয়ে গিয়ে লুভরের প্রাসাদে হচ্ছে লুইয়ের প্রাসাদে আগুন দিচ্ছে বা অন্যান্য বিভিন্ন জায়গাগুলোতে কাজ করছে, অ্যাক্টিভিস্ট হিসেবে নারীদের দেখা গেছে। মজার ব্যাপার হলো, যখন পার্লামেন্টারি গভর্নমেন্টাল সিস্টেমটা চালু হলো রাজতন্ত্রের বদলে,
সেখানে আর মাত্র 36 বা 39 বছর বয়সে অলিম্পসে গুডসেকে শুধুমাত্র নারী পুরুষের অধিকার চাইতে গিয়ে তাকে গিলোটিনে প্রাণ হারাতে হয়েছে। এখন আমার মাঝে মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে না এই ধরনের বিষয়গুলো মনে হয়, মুক্তিযুদ্ধ বলেন বা হচ্ছে পরবর্তী আমরা যেই জুলাই আগস্টের যে আন্দোলন বলেন, সেখানে কিন্তু ভয়ঙ্কর ভাবে নারীরা হচ্ছে সামনের দিকে এগিয়েছিল এবং কোনোভাবেই একটা বাচ্চা মেয়েকেও কিন্তু রাস্তা থেকে সরাতে পারে নাই। একটা স্কুল গোয়িং মেয়ে, তার হয়তো প্যারেন্টস বা অন্যান্য বিভিন্ন জায়গায় তারা হয়তো সরকার সমর্থক দলও, কিন্তু তারপরেও তার নিজের বাচ্চাটাকে কিন্তু সে ধরে রাখতে পারে নাই, কারণ তার ওই বয়সের জায়গাটা তার তৈরি হয়ে গেছে। কিন্তু সামাজিকভাবে আসলে সামাজিক সাংস্কৃতিক এরকম একটা মানে যেটা বলবো বেড়াজাল, বা আমি যদি বলি যে বাংলাদেশের নারীরা আসলে মন মানসিকতার দিক থেকে যতটুকু এগিয়েছে, আমাদের মানে পুরুষতান্ত্রিক সিস্টেম বলেন বা পুরুষরা হয়তো ওই পরিমাণের হচ্ছে অ্যাডভান্স মন মানসিকতা দিয়ে। আপনার ব্যক্তিগত জীবন থেকে বলেন তো, যে আপনার ব্যক্তিগত জীবন থেকে বলেন যে বাংলাদেশের নারীরা রাজনীতিতে প্রবেশে বাধাটা কোন জায়গায়, যে প্রতিবন্ধকতা মূল উদ্দেশ্যটা কোথায় গিয়ে একটা প্রতিবন্ধকতা আটকা পড়ে? হাজবেন্ড, ফাদার, ব্রাদার অর সোসাইটি? আমার মনে হয় যে প্রথমটাই হচ্ছে তার সিকিউরিটি নিয়ে প্রবলেমটা সে ফিল করে, মানে তার একটা ইনসিকিউরিটি। বাংলাদেশের জন্মলগ্ন থেকে কিছুদিন পর থেকেই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, তারপর জাতীয় পার্টি থেকে রওশনা এরশাদ, হ্যাঁ সবাই তো ছিলেন, বড় টপ লেভেলের তো সবাই ছিলেন, কিন্তু তবুও দেখা যায় রাজনীতির ক্ষেত্রে মহিলারা একটু পিছিয়ে পড়ে যায়। এটার কারণটা কি, যে আমাদের পুরুষদের something wrong with this, or the woman doesn't want to be involved? এমন বিষয়টা হতে পারে কি, সেটা হচ্ছে যে একটা সময় রাজনৈতিক যে নেতা নেত্রীরা ছিল আর পরবর্তী যেই জেনারেশন যেটা তৈরি হয়েছে, আর মেয়েদের মধ্যে ওই নেতৃত্বের জায়গাতে খুব কম মেয়ে আসলে ওইরকম চিন্তাশীলতার জায়গা থেকে আসতে সক্ষম হয়েছে। আমার এটাও মনে হয় যে মুক্তিযুদ্ধকালীন সময়ে একটা নারী যতটুকু সাহসী ছিল বা যতটুকু আপনি যেহেতু লন্ডন থাকেন, আমার খালাও লন্ডনের, সে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়তো এবং সেই সময় মুক্তিযুদ্ধের সময় সে পাশ হাতে লড়াই করেছে, এবং এমন একটা সময় হচ্ছে যখন হয়তো সবকিছু বন্ধ, সেখানে তাকে দেখা গেছে যে সে পুরুষ পোশাকে সেজে, ফেরিওয়ালা সেজে সে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এখন এই সাহসটা আমার মনে হয় যে বর্তমান সময়ের অনেক নারীরাই হয়তো বা মানে কোনো না কোনো ইনসিকিউরিটির কারণে বা পরিবারে কর্তৃত্বের সিস্টেমটা এমন ভাবে তাদের, ওইটাই বলতে চাচ্ছি যে যদি নারীদের অংশগ্রহণ করতে, আপনি একজন প্রফেসর, নারীদের অংশগ্রহণ করতে আপনার পরিবার এবং সোসাইটিকে কোন ধরনের চেঞ্জেস আপনি দেখতে চান? পরিবার এবং সোসাইটির চেঞ্জটা যে বিষয়টা হচ্ছে যে মানে একটা দিকে চিন্তা করতে হবে, আমি আমার মেয়েকে রাজনৈতিক জায়গাগুলোতে দেখতে সাপোর্ট করি কিনা। রাজনীতি নিয়ে কিন্তু এখনো একটা ভীতির মধ্যে থাকতে হয়, কারণ আমরা প্রতি সময়ে দেখি যে যখনই হচ্ছে বিপরীত ধর্মী, অর্থাৎ আর কাউকে সমর্থন করা হয় নাই, কিন্তু সেই মানে মানে আমার সমর্থনের বাইরের একটা দল সেখানে চলে আসছে, তখন সেই ক্ষমতাসীন গ্রুপকে দিয়ে বহু নারী হচ্ছে ভিকটিম হচ্ছে। এইরকম একটা অবস্থান যখন তৈরি হয়ে যায়, তখন আসলে নারীদের পক্ষে নারীরা কিভাবে ভিকটিম হচ্ছে ম্যাডাম, কামিলা ম্যাডাম, কিভাবে ভিকটিম হচ্ছে? নারীরা নানা ধরনের ভিকটিমের শিকার হচ্ছে, যে তারা সরাসরি হচ্ছে মানে তারা শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, বা অন্যান্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাদের নানা ধরনের হচ্ছে এক ধরনের ব্লেম গেমের মধ্যে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। হয়তো তার ক্যারেক্টার নিয়ে এমন ভাবে ফোকাস করা হচ্ছে যে যে বিষয়টা হয়তো সম্পূর্ণভাবে মিথ্যা বা একটা প্রচারণা, এরকম ভাবে তাকে অবদমিত করে রাখার একটা চেষ্টা চালানো হচ্ছে। নারীরা তো ম্যাডাম কোনো সময় এগুলোতে আটকায় না। আপনি একটা এক্সাম্পল দেখাচ্ছেন। আমার মাই চাইল্ডহুড, আই হ্যাভ টু টেল ইউ ওয়ান থিং।
আমাদের যখন 80s-এর দিকে মধ্যবিত্ত ফ্যামিলির কোনো মেয়েদেরকে নার্সিংয়ে দেওয়া হতো না। হ্যাঁ বলতো যে নার্সিংটা হলো গিয়ে একটু লো ক্লাসের পিপুলদের জন্য। হ্যাঁ কিন্তু এই দেখেন এটা পরিবর্তন হয়ে এখন এসে দেখছি যে নার্সিং ইজ দ্য মোস্ট, আপনাদের যারা টিচার যারা আছেন যে মোস্ট রেসপেক্টেবল, এক্স্যাক্টলি সেম নার্সিংটা হলো গিয়ে মোস্ট রেসপেক্টেবল। আমার নিজের মেয়ে একটা এই দেশে নার্স। তো এটার ইয়ের জন্য তো আমরা আমাদের পুরো সামাজিক ইয়েটাই তো চেঞ্জ করা লাগবে। ডু ইউ থিঙ্ক ইজ দ্যাট সো? সমাজ আসলে সমাজ একটু একটু করে বদলাচ্ছে না যে তা না। আমি কিন্তু রাজনৈতিক জায়গাটাতে আসলে বিভিন্ন দলগুলো সেখানে নারীদের অংশগ্রহণটা যতটা দেয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আসলে আমি নারীদের সেভাবে করে আসতে দেখি নাই, খুব কম, খুবই কম। এখন যদি অলসো ক্যামিলিয়া ম্যাডাম, আমি নোটিস করছি যে জুলাইয়ের গণ আন্দোলনের পর, বুঝছেন, বাট পলিটিক্সে, ডাইরেক্ট পলিটিক্সের মধ্যে বাংলাদেশের তরুণীরা ফর সাম রিজন ইনভলভ হতে চাচ্ছে না। কারণ ওরা যদি যারা ইনভলভ হয় তাদেরকে খুব ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে ওদেরকে খুব নিচে করে দেখা হয়, খারাপ কথা বলা হয়, অনেক স্ক্যান্ডাল তুলে নেওয়া হয়। ওগুলো ইম্পর্টেন্ট মনে করেন না? অবশ্যই। একটু আগে আমি সেটাই বলছিলাম যে যখনই হচ্ছে একটা মেয়ে আর মানে কোনো নীতি নির্ধারণের জায়গায় আসতে চায় বা ক্ষমতায়নের এমন একটা জায়গায় আসতে চায় যেখানে সে একটা সিদ্ধান্ত দিতে পারবে বা সে তার অবস্থানটা তৈরি করতে পারবে, তখনই নারীকে মিথ্যা হোক আর এখন ডিজিটাল মাধ্যম তো ভার্চুয়ালি এত বেশি হচ্ছে, আর এআই বা অন্যান্য বিষয়গুলোর ব্যবহার করে বা একজনের অডিও রেকর্ডিং আরেকজনের নাম দিয়ে এমন ভাবে তাকে একটা ভিকটিম ব্লেমিং এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে এর ফলে হচ্ছে নারী দেখা যায় যে অনেক সময় সামনে এগিয়ে গেলেও তার পরিবার তখন তাকে মানে পিছে টেনে নিয়ে চলে আসে। আর পারিবারিক সাপোর্ট ছাড়া তো আসলে সোসাইটিতে একটা নারীর অবস্থান এককভাবে তৈরি করাটা অনেক টাফ। সবাই যে পারে না তা না, হ্যাঁ, 100 জনে একজন তো নিশ্চয়ই পারে, না হলে তো নারীরা আরো জিরো লেভেলে চলে যেত। আমি এটা কিন্তু রাজনৈতিক জায়গাটা বলছি, কিন্তু অর্থনৈতিক ভাবে আমি যেটা মনে করি যে মুক্তিযুদ্ধকালীন সময়ের চাইতে যদি আমরা 70-র পর থেকে বাংলাদেশকে দেখি, সেই তুলনায় এখনকার নারীরা অর্থনৈতিক ভাবে কিছু হলেও একটু অগ্রগামী। আসুন, আপনি ক্যামিলিয়া ম্যাডাম অর্থনীতি দিয়ে কথা বলছেন, আসুন আমরা দেখে নাই বাংলাদেশের আমাদের নারীরা, মা বোনরা আমাদের বাংলাদেশের অর্থনীতি কি উল্লেখযোগ্য রেখেছে। আমরা একটা ক্লিপ দেখে নিই। থ্যাংক ইউ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই সফলতার পিছনে একটি বড় অবদান এই দেশের নারীদের, যাদের একটি বড় অংশ কাজ করে বাংলাদেশের পোশাক শিল্পে। আর এই পোশাক শিল্পের হাত ধরেই বাংলাদেশ প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। সম্প্রতি এক জরিপে দেখা যায় এই পোশাক খাতের মোট শ্রমিকের 52.28% নারী, যা সংখ্যায় 17,34,459 জন। আরেকদিকে পোশাক শিল্প মালিক সংগঠন BKME এর তথ্য অনুযায়ী বাংলাদেশের নিট সেক্টরে 17,250,000 জন শ্রমিক রয়েছে, যাদের 62% অর্থাৎ 10,54,157 জনই নারী, যা বাংলাদেশের মোট শ্রমিকের 55.57%। এছাড়াও প্রায় সব ক্ষেত্রে নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আরও সমৃদ্ধ হয়ে চলেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিকে অ্যাকচুয়ালি নারীদের কারণেই চেঞ্জেস হয়ে গেছে। তবুও ওগুলা বলার পরও আমরা অনেক সময় নারীদেরকে বলি দুর্বল। আসলে নারীরা তো হলো সুপার ওম্যান। আপনার মতামত কি? অর্থনীতিতে আর কি কি উল্লেখযোগ্য ব্যাপার আছে যা আমাদের দর্শকরা বলতে পারবেন? আচ্ছা, এখানে আমি কয়েকটা সেক্টর বলি, যেমন গার্মেন্টস শিল্পটা তো অবশ্যই, যেটা 80-র দশক থেকে যে গার্মেন্টস শিল্পটাকে একেবারে
রীতিমতো বিশালভাবে হচ্ছে স্পেস নিয়ে নিয়েছে, একটা বিশাল অঙ্কের নারী শ্রমিককে সেখানে দিয়ে। সেকেন্ড সেক্টরটা হচ্ছে আমাদের কৃষি। আমাদের কৃষিতে কিন্তু দেখা যায় যে আমাদের কৃষি কাজের যদি আমরা বলি যে পপুলেশন ফান্ডের তথ্য মতে 92% অবদান হচ্ছে নারীর। 93%, হ্যাঁ হ্যাঁ 92 বা 93%। এখন আমি আরেকটা বিষয়ও আমি সেখানে বলি, একটু আগেও যে আপনার ক্লিপসটা দেখছিলাম, দেখেন 17 লক্ষ শ্রমিক সেখানে হচ্ছে তারা নিডসে সেলাই, ঠিক আছে। সেখানে কিন্তু আমরা ম্যানেজিং লেভেল বা আমরা যদি বলি কৃষির যে ব্যবস্থাপনা, হ্যাঁ, অর্থাৎ হাট বাজার ব্যবস্থাপনা বা অন্যান্য বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু নারীর অবস্থানটা নাই। অর্থনৈতিক ভাবে নারীরা কিন্তু কিছু কিছু করে স্বাবলম্বী হচ্ছে, কারণ এখন পর্যন্ত আমাদের সিস্টেমটা তো আসলে পুরুষতান্ত্রিক। সেখানে আর মানে কথাটা ঠিক হলো পুরুষতান্ত্রিক, যেখানে নারীরা এত বেশি অবদান আনতেছে তবুও বলে যাচ্ছেন পুরুষতান্ত্রিক। জিনিসটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমাদের সিস্টেমটা আসলেই পুরুষতান্ত্রিক। সিস্টেমটা কেন আমি বলছি যে এখানে তো হচ্ছে আজকে শ্রম বাজার ব্যবস্থাপনা বা হাট বাজার কমিটির এইখানে কোনো চিফ পর্যায়ে কিন্তু আপনি কোনো নারীকে দেখবেন না, ঠিক আছে। যখনই হচ্ছে আর বা হয়তো বা একটা যদি আমি বলি যে একটা বনায়ন কর্মসূচি, একটা নারীকে দিয়ে হচ্ছে আর ফিতা কাটতে হবে, সেই জায়গাটাতে আপনি নারী পাবেন। নারীকে দিয়ে গাছ লাগাতে হবে, সেখানে আপনি নারী পাবেন শ্রমিক হিসেবে নারীর জায়গাগুলোতে। কিন্তু একটা গার্মেন্টস ওয়ার্কারের আর যে যদি বলি যে একটা ভয়েস রাইজ আপের জায়গা, সেখানে ট্রেড মানে ওই যে মানে যেটা বলবো যে শ্রমিক ইউনিয়নের হচ্ছে নেতা বা নেতৃবৃন্দ কারা, বেশিরভাগই হচ্ছে পুরুষরা। বলে তারা যেভাবে করে মোটিভেট করে একটা বিষয়ে বা সুবিধা আদায় করছে বা অন্যান্য বিভিন্ন বিষয়গুলো আদায় করছে, সেই লক্ষ্যে কিন্তু একটা নারীও তাদের পেছন পেছন যাচ্ছে। অর্থাৎ আমি এমনিতে ক্যামেলিয়া ম্যাডাম, যে সরকারি চাকরিতে 15-20% আপনার কোটা করে দেওয়া হয়েছে নারীদের জন্য, এটা কেন হয়? কেন সেম কম্পিটিশনে নারী পুরুষ সবাই একসাথে এভাবে কোটা দেওয়ার কারণটা কি? কোটা দেওয়ার কারণটা হচ্ছে যে আসলে আর আমি যদি এইভাবে করে বলি যে আজকে আমাদের বিসিএস যখন হয়, যদি বলি আমি বাংলাদেশ সিভিল সার্ভিস, পৃথিবীর অন্যান্য দেশ বাদই দিলাম, সেখানে বিসিএস এ কিন্তু বিভিন্ন জেলা ভিত্তিক কোটা আছে না? তার মানে কি সেই জেলাগুলোতে একটা ঢাকা জেলার একটা ছেলে বা মেয়ে যেইভাবে করে গ্রোন আপ হয় বা যতটুকু ফ্যাসিলিটি পেয়ে গ্রোন আপ হয়, প্রত্যন্ত একটা জায়গার ছেলে বা মেয়ে একইভাবে বা একই ফ্যাসিলিটি পেয়ে বড় হয় না। কাজে একটা পুরুষ যে ফ্যাসিলিটিটা পেয়ে হচ্ছে সোসাইটি থেকে যেই রাইজ আপটা হয় বা তারা বহির্মুখী হয়ে যে কাজ বা অভিজ্ঞতা বা দক্ষতার জায়গাটা তারা তৈরি করতে পারে, একটা নারীকে কিন্তু গণ্ডির মধ্যে গিয়ে তার অবস্থানটা নিতে পারে। আমি যে বলছি যে আমি একটা তেজগাঁও কলেজে আছি, আমাদের এখানে উচ্চ শিক্ষায় আমি দেখেছি যে 250টা ছেলে মেয়ের মধ্যে 50 জনও হচ্ছে নারী নাই। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু নারী নেই। সেটা আমি আমার সাবজেক্ট বলি পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সেই জায়গাগুলোতে আজকে উচ্চ শিক্ষায় যদি নারী না আসে, হ্যাঁ, তাহলে নারীদের অবস্থান কোথায় থাকে? নিশ্চয়ই এটার জন্য ব্লেম তো পরিবারকে দিতে হবে, তাই না? সমাজ, পরিবার, কিছুটা সমাজ দায়ী, কিছুটা পরিবার দায়ী। আপনার টোটাল তেজগাঁ কলেজে টোটাল স্টুডেন্ট কতজন? আমাদের প্রায় হচ্ছে 20,000-এর মতো। এর মধ্যে তরুণী কতজন? তরুণীর ওই পার্সেন্টেজটা 20,000-এর মধ্যে কত জানি না, কিন্তু আমার মনে হয় 1/4 হবে, মানে 4 ভাগের 1 ভাগ হবে। হ্যাঁ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই চিত্রটা কিন্তু সারা বাংলাদেশেই। আজকে আপনাদের তেজগাঁ কলেজেও কি সংরক্ষিত আছে মেয়েদের জন্য? না, তবে বাংলাদেশ গভর্নমেন্টের একটা সিস্টেম অনুযায়ী 30% একটা জায়গা থাকে যেখানে প্রত্যেকটা ইনস্টিটিউশনে 30% নারী শিক্ষার্থী ভর্তি করা বা শিক্ষক নিয়োগ দেওয়া, এরকম একটা বিষয় আছে। কিন্তু সেটা কোটা না, অবশ্যই আমাদের পুরুষের সাথে আর মানে সমকক্ষতার লড়াই করে ওই সিচুয়েশনটাতে আসতে হয়, কিন্তু 30%-এর একটা বিষয় আছে। One of the reason, as you can see, Camilla madam, আমি সিলেটের পরিবার থেকে আসছি, আমার বাড়ি শ্রীমঙ্গলে। সিলেট আপনি জানেন যে সিলেট ফ্যামিলিরা সামাজিকভাবেও খুব কনজারভেটিভ।
ওয়ান অফ দি রিজন, হয়তো আমাদের উত্তরসূরি যারা ছিলেন আগের, এখন আমরা এই সোসাইটি ক্রিয়েট করতে পারি না যে নারীরা পড়াশোনাতে যেতে পারবে, চাকরিতে যেতে পারবে। এখনো আমরা একটা বাধার মধ্যে সব দিক থেকে একটু প্রেশারাইজ দিচ্ছি ওমেন্সদের উপর, জামাই দিচ্ছে, বাবা দিচ্ছে, ভাই দিচ্ছে। To change the whole structure of the society, okay, what will be the first step, madam? এখন সোসাইটি, আমি যে জিনিসটা না আমি নিজেও ফিল করছি আসলে, আর 70-র দিকেও হচ্ছে মেয়েরা বোধহয় বা বড় বড় জায়গায় যেত বা ইউনিভার্সিটির গণ্ডি পার হতো, হচ্ছে তারা বড় কোনো চাকরি করবে বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এরকম। কিন্তু এখন কোনো একটা কারণে আমি দেখলাম যে অনেক মেয়েদের মধ্যেই হচ্ছে, বা মেয়েদের পরিবারের মধ্যে, আসলে মেয়েদের মধ্যে না, আমি যেমন ক্লাস নিয়ে যখন আমি দেখি যে আমাদের মেয়েরা যথেষ্ট মানে স্মার্ট এবং অ্যাডভান্স চিন্তা ভাবনার অধিকারী, ঠিক আছে, ছেলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো। আমাদের তো রাজনীতি উন্নয়নে নারী একটা টপিকই আছে, ফলে ওইখানে দেখলাম যে তারা খুব লাউড। কিন্তু বেশিরভাগই আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে থার্ড ইয়ারে দেখি কি সেই সমস্ত মেয়েদের হঠাৎ করে বিয়ে শাদী দিয়ে দিচ্ছে ফ্যামিলি। আর মানে একটা কেমন যেন একটা কালচার প্রচলিত আছে যে খুব শিক্ষিত হলে মেয়েদের ভালো জায়গায় বিয়ে দেয়া যায় না, একটু অল্প বয়সী মেয়েদের ভালো জায়গায় বিয়ে হয় না। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। আপনি এখনকার তো যে কোনো পরিবারে একটা মেয়ে খুঁজে, শিক্ষিত মেয়ে খুঁজে, বিকজ এভরিবডি নোজ একটা শিক্ষিত মেয়ে হওয়া মানে, একটা মা পাওয়া মানে একটা নেশন চেঞ্জ হয়ে যাওয়া। সো আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট দো। একটা শিক্ষিত মেয়ে বিয়ে করতে, সবাই শিক্ষিত চায়, কেউ অশিক্ষিত না না না, কিছু আপনি আসলে শিক্ষিত একটা এনভায়রনমেন্টে বেড়ে উঠেছেন বলে আপনি হয়তো সেটা ভাবছেন, কিন্তু আমি যেই ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক হওয়াতে আমাকে মানে যেটা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েদেরও ডিল করতে হয়, ফলে সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে মানে এটা স্টোরিটা আসলে ডিফারেন্ট। মানে আমার বাবা মাও পর্যন্ত আমাদের বিয়ের কথা বলে নাই বা ভাবে নাই, হ্যাঁ, কিন্তু একই জায়গায় আমি যখন দেখি আমার একটা ছাত্রী, বিয়ের সাথে এডুকেশনের সম্পর্কটা কি ম্যাডাম? আমাকে ওই জিনিসটাতে সবসময় আপনারা মহিলারা বলেন ও মা বাবা বিয়ে দিই, যদি মা বাবা বিয়ে দিতে চায় তাদের এডুকেশনের সাথে সম্পর্কটা কি? এডুকেশন তো চালিয়ে যেতে পারে, বিকজ টু অফ মাই ডটার, ওকে, তারা তো বিয়ের পর পড়াশোনা আরো কমপ্লিটেড করছে। মাই সিস্টার বিয়ের পর পড়াশোনা। সো হাউ ইউ রিলেটেড, বিয়ে দেওয়ার হয়ে গেলে পড়াশোনা হবে না, এটা কেন? কেন আসে পড়াশোনা হবে না সেটা না, অনেকে বিয়ের পরেও অনেক বড় বড় কোম্পানিতে আবার লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করে। সেটার জন্য আসলে মানসিকভাবে অনেক শক্তিশালী হওয়া লাগে, ঠিক আছে। আমরা কিন্তু একটা বাচ্চা ছেলেকে, 20 বছর 22 বছরের একটা ছেলেকে কিন্তু আমরা কখনো ভাবতেই পারি না এই বয়সের একটা ছেলেকে আমরা বিয়ে দিয়ে দিব, প্রথমে বিয়ে দিয়ে তারপর তাকে লেখাপড়া করাবো। আমরা কিন্তু ওকে বলি যে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হবা, বা ওকে ছোটবেলা থেকেই ওর কিন্তু ব্রেইনে আমরা ইনপুট করতে থাকি প্রতি মুহূর্তে যে তুমি তোমার স্বাবলম্বী হতে হবে, তোমার ফ্যামিলি দেখতে হবে, তোমার সোসাইটি দেখতে হবে, সোসাইটাল একটা ভ্যালুস তোমার তৈরি করতে হবে, সমাজে তুমি এই পর্যায়ে যাবা। সেভাবে করে কিন্তু আমরা একটা মেয়েকে আসলেই ডেভেলপ করি না, বেশিরভাগ বাবা মা করি না। আমি যদি বলি সেটা হচ্ছে যে 20% বাবা মা করে, 80% বাবা মা আসলে করে না, আমার ক্ষেত্রে অন্তত এটা মনে হয়। আপনার কথা মতে আপনি কি, ইউ আর ভেরি প্রফেশনাল কামিলা ম্যাডাম, আপনি কি মনে করেন ছেলেরা শুধু প্রিভিলেজ পাচ্ছে পড়াশোনাতে, মেয়েরা পাচ্ছে না? মেয়েরা ওই যে যেটা বলবো যে সরকার কিন্তু চেষ্টা করেছে, ঠিক আছে, সরকার বিভিন্ন জায়গায় হচ্ছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে শিক্ষার নানা জায়গাগুলো সেখানে কাজ করছে। সিডো সনদের যে বিষয়গুলোকে বাস্তবায়ন করার, সেটার পেছনেও হচ্ছে বিভিন্ন রকমের আইনগত পদক্ষেপ দিয়ে রেখেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে পরিবারের বিভিন্ন রকমের বাধা, বা দেখা যাচ্ছে যে রাষ্ট্র অনেক সময় আর সুযোগ দিচ্ছে কিন্তু নিরাপত্তা দিতে হয়তো ব্যর্থ হচ্ছে। সেই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে আসলে মেয়েদের আর হাতটা
মানে উচ্চ শিক্ষার হারের কথা আমি কিন্তু বলছি। হ্যাঁ, উচ্চ শিক্ষার হারে আপনি যদি উচ্চ শিক্ষার হারে আসেন ক্যামিলিয়া ম্যাডাম, নারী হলো 47% আর ছেলেরা হলো 53%, নট মাচ ডিফারেন্স বাংলাদেশে। হ্যাঁ 47% হলেও আপনি সরকারি বিভিন্ন চাকরিগুলোতে দেখেন নারী আর পুরুষের অবস্থা। কর্মজীবীতে আপনি চাকরিতে যদি আসেন, আমি আপনাকে বলতে পারতেছি যে 36, ইয়েস ইউ আর রাইট অ্যাকচুয়ালি। সো কর্মজীবীতে আসলে 36% মেয়েরা, 81% হলো মেন্স, হুইচ ইজ নট রাইট, ইজন্ট ইট? হ্যাঁ হ্যাঁ সেটাই, আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে গ্রাসরুট লেভেলে মেয়েরা কিন্তু কাজ করছে না যে তা না, তবে এখানে আরেকটা পজিটিভ দিক হচ্ছে। পজিটিভ দিক এগুলোতে বোঝা যায় যে আমাদের সামাজিক পরিবর্তনটা মোস্ট ইম্পর্টেন্ট রাদার দেন পারিবারিক। কারণ আপনি চিন্তা করেন, আরো কিছু স্ট্যাটিস্টিক দিচ্ছি ম্যাডাম টু হেল্প ইউ আউট টু ডিসকাস। যেমন আমাদের ম্যানেজমেন্টে, যে কোনো ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টে only 6.4% is the women, নারী and 93% পুরুষ, which is not ভালো না। তারপর আসেন আপনার ব্যাংকিং সেক্টরে, বুঝছেন, নারীদের অংশ হলো 35% আর 60% হলো মেন, which is not good. So everything দেখেন যে actually আমাদের সোসাইটি নিড টু বি চেঞ্জ, নট দি পারিবারিক ফ্যামিলি প্রেশার না মনে হয়। ফ্যামিলি প্রেশার না হলে, ফ্যামিলি যদি তার পাশে সাপোর্টে থাকে, সে অবশ্যই ইকোনমিক্যালি বের হতে পারে। তবে এখানে আমি আরেকটা কথা একটু বলি যে বিভিন্ন চাকরি বা জবের জায়গাগুলোতে নারীদের অবস্থান, মানে আপনি যেই হারটা বললেন সেই অনুযায়ী হচ্ছে ইমব্যালেন্সড একটা পজিশন। কিন্তু করোনার সময়ে একটা মানে আমি যেটা বলবো যে বাংলাদেশে একটা বিস্ময়কর আর মানে সাফল্য নারীর হাতে চলে আসছে, যে উদ্যোক্তা হিসেবে নারীদের অবস্থান অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ এই মেয়েরা বাইরের জগতে যেতে পারছে না বা কোনো কিছু করতে পারছে না, তারা ঘরে বসে আচার বানাচ্ছে, ঘরে বসে পোশাক বিক্রি করছে। তারপর তার বাচ্চাকে হয়তো, আমি বেশ কিছুদিন আগেও আমি দেখলাম যে একটা বাচ্চাকে স্কুলে দিয়ে সে তার নিজের গাড়িতে করেই সালোয়ার কামিজ নিয়ে গিয়ে ওই স্কুলের সামনে বিক্রি করছে। বুঝছি, তবুও আপনার সংসার পরিচালনার ওইটার স্ট্যাটিস্টিক্স আসছে যে সংসার পরিচালনার চাপ নারীদের অনলি থাকে 40% আর পুরুষদের থাকে 86%, ম্যাডাম। হ্যাঁ, সংসারে অর্থনৈতিক ভাবে দেওয়ার বিষয়টা, যেহেতু হচ্ছে এই যে সিস্টেমটা, ওই একটা মেয়েও তো বড় হয় ওইভাবে করে যে তার হাজবেন্ডই সমস্ত কিছু করবে, আর মানে তার হাজবেন্ডই তার মূল জায়গাগুলো হচ্ছে, তার বাচ্চা কাচ্চার খরচটা দেবে। একটা মেয়ের খরচটা হচ্ছে তার একটা আলাদা খরচ। একটা মেয়ে যখন এইভাবে করে ডেভেলপ হয় না, সে নিজেও কিন্তু আর মানসিকভাবে শক্তিশালী হতে পারে না, বা সে নিজেও আসলে বুঝেই না যে সে একটা ভারবাহী পশু ছাড়া যে কিছু না। এটা অধিকাংশ মেয়েরাই কিন্তু বোঝে না। অধিকাংশ মেয়েরা তো অনেক সময় ভারসাম্য হারায় ফেলায়, যে যখন একটা ভালো একটা চাকরিতে যাওয়া হয়। I just want to give you a lady who is the chairperson for the Coca-Cola, chief executive না চেয়ারম্যান ছিলেন। মহিলা যখন নিউজটা নিয়ে ওর মার কাছে গেছেন, গিয়ে বলছেন যে মা আজকে আমি চেয়ারম্যান হয়েছি, তখন মার সাথে সাথে বলছেন যে আমাদের বাড়ি উই ডোন্ট হ্যাভ এনি মিল্ক এট হোম। তো মহিলা বললেন যে আমার জামাই তো ছিল, কাজের লোক ছিল, ওরাও তো নিয়ে আসতে পারতো। না না না, দিস নট দেয়ার জব, ইউ গো এন্ড গেট দি মিল্ক। সো মহিলা মিল্ক নিয়ে আসছে, আসার পর বাসায় আবার মায়ের সাথে বলছে যে মা আমি এই এটা হয়েছে। তখন মা বলছে আই এম সো হ্যাপি ফর ইউ যে আজকে কোকাকোলার মতো একটা ব্র্যান্ডের ইউ আর সিইও, এটা অনেক বড় একটা ভেরি পাওয়ারফুল পজিশন। বাট সেম টাইম ইউ আর এ মাদার ফর টু ডটার, ইউ আর এ ওয়াইফ অফ এ হাজব্যান্ড। ওকে, সো এই ভারসাম্যটা অ্যাকচুয়ালি মেয়েরা কিন্তু ভুলে যায়। এটা ব্যালেন্সিং করাটা বিকাম ভেরি টাফ অ্যাজ ওয়েল, ইজন্ট ইট ক্যামিলিয়া ম্যাডাম? অবশ্যই এটা তো ভারসাম্য রক্ষা করার আসলে ব্যাপারটা না। আমার কথা হচ্ছে যে আজকে আপনারা লন্ডনে তো হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনেই হচ্ছে কাজ করছেন,
তাই না? সেটা ফ্যামিলির সাপোর্ট বলেন বা বাইরের সাপোর্ট বলেন। আমি যখন বাইরে অনেক বেশি প্রেশারাইজ হয়ে আসি, আমার আর ঘরে আমি আসলে ওইটুকু সাপোর্ট তো চাইবই। কিন্তু আমাদের বাংলাদেশের ওই যে যেটা বললাম যে আমরা সোশ্যালি হচ্ছে একটা ছেলে সে যদি ওয়াইফের জন্য কিছু করতেও যায়, তাকে সোসাইটি বলে যে ওর বউ তো ওকে ভেড়া বানিয়ে ফেলছে। এই যে সোসাইটি একটা পুরুষকেও কিন্তু তার ওয়াইফের পাশে দাঁড়িয়ে কাজ করার মতো কোনো মানসিক সাপোর্টটা দেয় না, যার জন্য একটা মেয়ের যেটা বলবো যে ওই যে মানে দ্বৈত ভূমিকা যেটা বলে যে ডবল রোল প্লে করে চলতে হয় সবসময়, যে ঘরে বাইরে দুই জায়গাটাতেই সমানভাবে কাজ করতে হয়, ঘরের প্রেশার কোনোভাবে না কমিয়ে বাইরের প্রেশারটাকেও তার নিয়ে তারপর হচ্ছে তার কঠিন একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়। একটু আগে আপনি সেরকম একটা উদাহরণ দিলেন না আসলে। এখন এটা আসলেই খুব প্যাথেটিক বা পেইনফুল যে কোনো নারীর জন্যই। তার আর আমার মনে হয় যে আসলে সোশ্যালি এই জায়গাটা চেঞ্জ হয় নাই। আমি তো বলছি যে বিগত 15-16 বছরের একটা সফলতা যে নারীরা ইকোনমিক্যালি তারা সামনে আসার একটা স্পেস তারা তৈরি করতে পেরেছে এবং অর্থনৈতিকভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের হাতে টাকা আসছে, এটা সত্যি কথা। হ্যাঁ, করার পরও এই এটাতে ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে ক্যামিলিয়া ম্যাডাম। ডিসঅ্যাডভান্টেজটা কি, যে এখনকার যেসব নারীরা প্রফেশনাল, ভেরি প্রফেশনাল হয়ে গেছেন, ওইদিকে আবার ডিভোর্সটা অনেক বেশি হচ্ছে। এইসব নারীদের ব্যাপারে ডিভোর্সটা অনেক বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে আমি না এটাও আপনি একটু চেক করতে পারেন। আমি এটা নিয়ে যখন নানা ধরনের তর্ক বিতর্ক হচ্ছে যে ডিভোর্সের পরিমাণ বের হয়ে গেছে, প্রথম আলোই প্রথম এরকম একটা নিউজ দিল যে উত্তর আর দক্ষিণ ঢাকাকে ভাগ করে ঢাকার মধ্যে আর কি এরকম একটা ডিভোর্সের হার বাড়ার, উত্তরের মেয়েদের মধ্যে ডিভোর্সের হার বাড়ার সংখ্যাটা বেশি। তারপর এবং মজার ব্যাপার হচ্ছে ডিভোর্সের হার বাড়ার পেছনে যেই 4টা কজ দেয়া হয়েছে, ফার্স্ট কজটা কি ছিল জানেন? যে অধিকাংশ হচ্ছে হাজবেন্ড মাদকাসক্ত বা মাদকের কতগুলো বিষয় আছে। সেকেন্ড যেই বিষয়টা সেটা হচ্ছে যে সেকেন্ডটা ছিল হচ্ছে সম্ভবত হচ্ছে তার আর ফিজিক্যালি আনহ্যাপিনেস বা এরকম কোনো বিষয়গুলো ছিল। থার্ডটা ছিল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হয় হাজবেন্ডের বা ওয়াইফের দুজনেরই কারো না কারো। আর ফোর্থ না সেকেন্ডটা হচ্ছে টর্চার, তাকে ওই যে মারধর করে বা কথায় কথায় বা ফিজিক্যাল টর্চার করে। দ্যাট ইজ ভেরি বিগ ইন বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, এবং মানে ইন্টারেস্টিং বিষয় যে বলা হয় যে 92 থেকে 93% বাংলাদেশের মেয়েরা হচ্ছে তার পরিবারের মধ্যেই নানা ধরনের ফিজিক্যাল বা মেন্টাল টর্চারের শিকার। এটা কিন্তু অনেক বড় একটা কারণ। আচ্ছা, থার্ড রিজন হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আর ফোর্থ রিজন হচ্ছে যে তাদের হাজবেন্ডের হচ্ছে ফিজিক্যাল কিছু রকমের ডিসএবিলিটি বা এই ধরনের কতগুলো প্রবলেমকে দেখা গেছে। জি, আরেকটা রিজন আছে ক্যামিলিয়া ম্যাডাম। আমি অর্ডিনারি মানুষ, আমার অর্ডিনারি এতে আরেকটা রিজন হলো গিয়ে সোশ্যাল মিডিয়া, দি ইম্প্যাক্ট, দি এক্সপোজ। আমাদের বাংলাদেশের নারী বলেন, ওয়ার্ল্ডের নারী বলেন, আমরা একটা ছোট ক্লিপ দেখে নিই যে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া, হাউ আমাদের বাংলাদেশের নারীদেরকে চেঞ্জ করতেছে। এই নিয়ে আপনার সাথে ক্লিপ দেখার পর আবার আলাপ করব। পৃথিবী টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। প্রায় সকলের হাতে মুঠোফোন পৌঁছে গেছে, সবাই ইন্টারনেট সুবিধা ভোগ করা শুরু করেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। দেশের ঘরে ঘরে এখন ইন্টারনেট সুবিধা, শহর পেরিয়ে গ্রাম প্রায় সবার হাতেই স্মার্টফোন, যা সবাইকে একে অপরের সাথে কানেক্ট করেছে। তবে এর ফলে কিছু নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের জীবনে, বিশেষ করে নারীদের মধ্যে। পুরুষদের তুলনায় কিছু ক্ষেত্রে নারীদের সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় অতিবাহিত করার মনোভাব লক্ষ্য করা যায়। প্রথম দিকে সব স্বাভাবিক মনে হলেও আস্তে আস্তে নারীরা নিজেদের বিভিন্নভাবে উপস্থাপন করা শুরু করে। অনেক নারী এক্ষেত্রে অশ্লীলতার আশ্রয় নেয় সোশ্যাল মিডিয়াতে দ্রুত নিজেকে পরিচিত করতে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার ফলে নারীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। সাইবার বুলিং, ট্রলিং ছাড়াও ইন্টারনেটে নিজেদের বিভিন্ন শারীরিক ছবি ও ভিডিও অপব্যবহারের শিকার হয় নারীরা, যা তাদের আত্মসম্মান ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। আপনি এইসব পরিস্থিতির ইটস কোয়াইট চ্যালেঞ্জিং,
tackle this kind of challenge, Camilla madam? আচ্ছা, আমি যে জিনিসটা মনে করি যে সেটা হচ্ছে যে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, এখন এটা হচ্ছে একটা ভার্চুয়াল মাধ্যম। হ্যাঁ, এই ভার্চুয়াল মাধ্যমে যখন একটা অ্যাক্সেস নেওয়ার সুযোগ হয়েছে, এটা যেহেতু হচ্ছে খুব প্রাইভেটলি আমি ব্যবহার করতে পারছি, আমার চোখের সামনে এমন কোনো মানুষ নাই যে আমাকে তাৎক্ষণিকভাবেই একটা ভালো মন্দের বিষয়টা বলা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নানা ধরনের ভিউয়ার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন এইখানে আর ওই যে যেটা বলা হয় না যে একটা জানালা খোলা রাখলে সেখানে কিছু পজিটিভ বিষয়ও থাকবে, কিছু নেগেটিভ বিষয়ও থাকবে। আমরা আপনি যেমন মেয়েদের বিষয়টা যেভাবে করে তুলে এনেছেন, এরকম বহু ছেলেদেরও কিন্তু এই ভিডিওগুলো আছে, বা ছেলেদের হ্যাঁ নেগেটিভ বিষয়গুলোর অ্যাপ্রোচিং বিষয়টা আছে। এখন সেখানে আমাদের তো একটা, যেহেতু আবার নারীরা ঠিক একইভাবে ভার্চুয়াল মাধ্যমে এসে তারা অনেক বেশি নলেজেবল হচ্ছে, অনেক বেশি কনসিয়াস হচ্ছে, তার আত্মসচেতনতার জায়গাটা বাড়ছে, এডুকেশনাল মেথড হিসেবে নারীরা সেই জায়গাটাকে কাজে লাগাতে পারছে। ইভেন হচ্ছে ঘরে বসেও সে অনলাইনে নানা ধরনের বিষয়ের সাথে মানে অ্যাক্টিভিস্ট হিসেবে যোগদান করে সে ইনকাম সোর্স তার তৈরি করতে পারছে, সেই বিষয়টাও তো আপনি কি রিয়েলি মনে করেন এইসব সোশ্যাল মিডিয়া এই টিকটক ফেসবুক থেকে ওরা ভালো কোনো ইনকাম করতেছে? বিলিভ মি ম্যাডাম, দ্যাটস নট দ্য ট্রু ফ্যাক্ট। আপনাকে একটা কম্পারিজন করতেছি দ্য ইউকে, ব্রিটিশ বাঙালি এবং বাংলাদেশের। আমার 3টা মেয়ে, 3 মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে ওদের সবার। 3টে মেয়েরই কারোই কিন্তু আসলে ফেসবুকটা ছিল না। ওরা একটা করতো, স্ন্যাপচ্যাট করতো, ইনস্টাগ্রাম সবসময় থাকতো, হোয়াটসঅ্যাপে থাকতো, টিকটকে দেখতো। বাট একমাত্র আমি বাংলাদেশে দেখছি যে নারীদের একটা খুব বেশি বেপরোয়া ভাবে আর কি, যে আপনি বলেন সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কিছু দেওয়া, কিন্তু এই ব্রিটিশ বাংলাদেশি যারা আছে এদেশে ওই প্রবণতাটা একটু কম। এটার কারণটা কি মনে করেন ক্যামিলিয়া ম্যাডাম? এটার কারণটা কি, আমাদের বাংলাদেশ আর ব্রিটেনের হচ্ছে কিছু সিস্টেমেটিক্যালি পার্থক্য আছে। ওইখানে হচ্ছে একটা মানুষ বা ছেলে হোক আর মেয়ে হোক, তাকে নিজেকেও অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে হয়। হ্যাঁ, আর আমাদের এই দেশে কিন্তু অনেক বেশি মানুষ, ঠিক আছে, যে কোনো একটা কাজের জন্য অনেক লোক, ফলে তার আর মানে আমি যে জিনিসটা বলবো যে আমার কাজের গণ্ডিটা যখন কমে আসে খুব স্বাভাবিকভাবেই তখন আমি ডিফারেন্ট অনেকগুলো সেক্টরে সেই জায়গাটাতে আমি সময়টা ব্যয় করতে পারি। এটা আমি তো বলবো যে আমাদের দেশে যেই বিষয়টা হয়েছে যে ছেলে মেয়ে উভয়ই হচ্ছে অনেক বেশি এই মোবাইল অ্যাডিকশনের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি মেয়েদের এককভাবে আমি আসলে দোষারোপ করতে রাজি না, কারণ এটা দিয়ে তো অনেক পজিটিভ সাইনও আমি দেখতে পাচ্ছি। সো ক্যামিলিয়া ম্যাডাম, আপনি জানেন নিশ্চয়ই, আমিও বলতেছি যে ছেলেরা, বাংলাদেশের ছেলেদের ডাবল টেন্ডেন্সি টু সুইসাইড দেন গার্লস, তরুণী যারা আছে। কারণটা কি? আচ্ছা, এটার পেছনে কারণ আর এক্সাক্ট কারণ হচ্ছে আমি ওইভাবে করে তো বলতে পারবো না। আমার যেই আর মানে মানসিকতা বা আমার যে কিছু কিছু ক্ষেত্রে ধারণা, যেমন করোনার সময় আমি দেখেছি যে মেয়েদের তুলনায় ছেলেদের মৃত্যুর হারটা বেশি, ঠিক আছে। আবার বিভিন্ন সেক্টরেও দেখা যাচ্ছে যে মেয়েরা আর মানে যেটা বলেন সমাজ বলেন প্রকৃতি বলেন সেটার সাথে যুদ্ধ করে মেয়েরা যেভাবে করে টিকে যায়, ছেলেদের টিকে যাওয়ার হারটা বৈজ্ঞানিক ভাবে হচ্ছে একটু কম, তুলনামূলক ভাবে কম। এখন এটা আমি তো যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না বা জীববিদ্যা নিয়ে ওইভাবে করে গবেষণামূলক কোনো কাজ থেকে বলতে পারছি না যে এটার পেছনে কোনো বায়োলজিক্যাল ভিত্তি আছে কিনা। আর আরেকটা জিনিস হতে পারে যে ছেলেদের হচ্ছে ইমোশনাল জায়গাটা, মানে ছেলেরা তো আসলে সবকিছুই অনেক ছোটবেলা থেকে পেয়ে অভ্যস্ত হয়, কোনো কিছুটাকে না পাওয়াটাকে তারা হয়তো গ্রহণ করতে পারে না ওইভাবে। আপনি কি কখনো
ফেসবুকে ভিক্টিমাইজ হয়েছেন কি? সোশ্যাল মিডিয়াতে কিছুতে ভিক্টিমাইজ হয়েছেন? সোশ্যাল মিডিয়াতে ওইভাবে করে ভিক্টিমাইজ হই নাই, কিন্তু দেখা গেছে কি হয়তো আমি কোনো আননোন পারসন হচ্ছে আমাকে মেসেঞ্জারে দীর্ঘদিন মেসেজ দিচ্ছে, পরে দেখা গেল হচ্ছে আমি খেয়ালই করি নাই যে কবে মেসেজ দিচ্ছে। একদিন হঠাৎ করেই মানে এক নাগারে অনেকগুলো আসাতে আমি বললাম কে রে এভাবে করে মেসেজ দিচ্ছে, ওপেন করে দেখি যে আমাকে বিশাল ভাবে গালাগালি দিয়ে আবার ব্লক করে দিল। গালাগালির পেছনে কারণটা কি, যে সে দীর্ঘদিন ধরে আমাকে মেসেজ দিচ্ছে কিন্তু আমি কেন কোনো রিপ্লাই দেই না, রেসপন্ড দিচ্ছেন না। হ্যাঁ, পরে এটা নিয়ে আমি আবার হচ্ছে আমার থানায়, নিউ মার্কেট থানায় আমি গেলাম। যাওয়ার পরে দেখা গেল যে ওইটা হচ্ছে ফেক আইডি, এবং পুলিশ হচ্ছে খুব বললো যে আপা এগুলি নিয়ে অত ঘাটাঘাটি করে লাভ নাই, এটা ফেক আইডি, এটা নিয়ে আর অত কাজ করে পাবেন না। পরে দেখলাম যে আসলেই ওরকম ভাবে কাজ করা যায় না। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা তখন আপনি কেমন দেখেছেন, কেমন হেল্পফুল? তারা, আমি জিডিটা করলাম, জিডিটা তারা গ্রহণ করলো, কিন্তু আসলে তারা আমাকে কিছুটা নিরুৎসাহিত করলো যে এটা নিয়ে আর অ্যাডভান্স হয়ে লাভ নাই, কারণ এটা কোন না কোন আইডি থেকে দেয়া ফেক আইডি নাকি এরকম কিছু বিষয়ে হচ্ছে মানে আসলে আমিও আর উৎসাহ পেলাম না যে আসলে ফেক আইডির পিছনে হয়তো খুব স্ট্রং কিছু করলে আমি হয়তো ফাইট করার মতো একটা কাঠামো তৈরি করার একটা ক্ষেত্র হয়তো আমি চেষ্টা করতাম, কিন্তু যেহেতু জিনিসটা আচ্ছা ঠিক আছে যে আপনি কি ক্যামিলিয়া ম্যাডাম মনে করেন এই যে ফেসবুকে বলেন আর টিকটক ইনস্টাগ্রামে বলেন সব মহিলাদেরকে সবাই এই ধরনের করে, ওর যেসব মহিলারা আপনার exposing themselves, you know, I don't know what is the right word for it, expose করে নানান ধরনের যে ভদ্র কাপড় চোপড় নাই ওইসবদের বেশি করে, কাদের মনে করেন বেশি করে? না না, আমি সেটা মনে করছি না। কাপড় চোপড় নাই যে, মানে দেখা যায় যে সেই জায়গাগুলোতে তো মেয়েদের কি কি ভাষায় লেখে ওটা তো বলাই বাহুল্য, কমেন্টস গুলো আর দেখার উপায় নাই। আবার কোনো মেয়ে হয়তো সোশ্যালি খুব অ্যাডভান্স একটা পজিশনে আসছে, অথবা এমন কোনো কথা বা এমন কোনো বিষয় বললো যেটা হচ্ছে সোসাইটির বিরুদ্ধে গেল বা সোসাইটি সেটাকে একসেপ্ট করতে পারলো না, তখন দেখা যায় তাকে অনেক বেশি হচ্ছে আর মানে একেবারে ভিকটিম করে তার বিরুদ্ধে এমন ভাবে হচ্ছে তার চরিত্রকে নিয়ে নানা ধরনের এক্সপোজ করার চেষ্টা করে যে তার পোশাক আশাক নিয়ে বা অন্যান্য বিভিন্ন বিষয়কে নিয়ে এমন ভাবে সামনে আনার চেষ্টা করে, সেটা আমি প্রত্যেকটা জায়গাতেই আমি এই অবস্থানটা দেখেছি। আমি যদি রিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে বলি যে হয়তো 2-3টা পলিটিক্যাল দল, আমি বলছি না যে এই দল ওই দল, সে পলিটিক্যাল দলগুলো যারা গঠন করে তারা তো আর তাদের যারা সমর্থন করে সবার উপরেই তো তাদের নিয়ন্ত্রণটা একইভাবে থাকে না। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন একটা ভিন্ন পলিটিক্যাল আইডিওলজি নিয়ে একটা বিষয় বা টপিক করলো, যেমন জুলাই আন্দোলনকে যারা বিশ্বাস করেছে সেই মেয়েদের নানাভাবে এক্সপোজ করছে তার বিরুদ্ধে। হ্যাঁ, আবার ওই গ্রুপটা যখন আবার কখনো কোনো কাজ করেছিল বা জুলাই আন্দোলনের সময় সেই গ্রুপের মেয়েদের আবার ওই জুলাই আন্দোলনের পক্ষে যারা, তারা খুব বাজে ভাবে তখন তাদের ধরার চেষ্টা করছে বা ধরছে বা তাদের নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছে, এবং প্রতিটা ক্ষেত্রে হচ্ছে মেয়েরাই আর মূল ভিকটিমে পরিণত হয়। একটা ছেলেকে নিয়ে ইস্যু তৈরি হলেও, আমি যদি বলি যে এখন সারোয়ার তুষারকে নিয়ে একটা ইস্যু তৈরি হলেও কোন মেয়ে তার সাথে কথা বললো ওই মেয়েদের খোঁজার চেষ্টাটা বেশি হচ্ছে। হ্যাঁ, সারোয়ার তুষার কিন্তু অটোমেটিক্যালি নিচে চলে গেছে, বা সারোয়ার তুষার আগে কোন মেয়েকে করেছে, কোন বিথি বা কাকে, ওই বিথিকে নিয়ে অনেক বেশি হচ্ছে আমি কথা বলতে দেখেছি যে ওর মধ্যে এই সমস্যা, ওর মধ্যে সেই সমস্যা। মানে আমি সাধারণত এখন আর এই জায়গাগুলোতে না আমি খুব একটা ওপেন মতামত দেই না বা কোনো কিছু করি না, কারণ দেখা যাবে যে কোন মতামতটা যে কার বিপক্ষে যাবে বা কোন মতামতে, এবং সাথে সাথেই ঝাঁপায় পড়ে 10-12 জন মিলে এমন কিছু কথা বলে যে তখন আর ফেসবুকে আর কোনো কথা বলার বা পরিস্থিতি বলার কোনো রকমের অবস্থানটা থাকে না। এখন এই জিনিসটা অনেক বেশি বেড়েছে আসলে।
আর একটা ব্যাপার ক্যামিলা ম্যাডাম আপনাকে না শেয়ার করে পাচ্ছি না, বিকজ আপনি একজন প্রফেসর, শিক্ষিত প্রফেশনাল। বাংলাদেশে একটা ব্যাপারটা একেবারে অ্যাড্রেস হচ্ছে না, গ্রুমিং। গ্রুমিংটা আপনার মেয়েদের সাথে সাথে ছেলেদেরও হচ্ছে, বা ছেলেদের পার্সেন্টেজটা কম, মেয়েদের সাথে গ্রুমিংটা হচ্ছে। আর এই জিনিসটা আমি এইসব নিয়ে কিছু লেখা শুরু করেছিলাম, যে আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে অনেক মেয়ে 13 বছর 14 বছরে যে গ্রুমিং প্রসেসটা, ফুল প্রসেসটা ইজ সো শকিং। আমি 4-5 জনের উপর রিসার্চ করে দেখছি যে ওরা ও ছোট বাচ্চাদের টার্গেট করে, ছোট বাচ্চাদেরকে গ্রুমিং কিভাবে করবে। প্রথমে চকলেট দেবে, তারপর মোবাইল ফোন দেবে, তারপর মোবাইল ডাটা দেবে, তারপর এমন একটা স্টেজে এনে মেয়েকে বলবে যে ইউ হ্যাভ টু গিভ এভরিথিং টু মি। এই যে গ্রুমিং প্রসেসটা নিয়ে, আর এগুলো বেশিরভাগই হয়ে যায় আনফর্চুনেটলি ম্যাডাম আমাদের শিক্ষিত সমাজের মধ্যে বেশি হচ্ছে গ্রুমিংটা। এইসব নিয়ে আপনি কি বলবেন? আপনার কি কোনো এক্সপেরিয়েন্স আছে? আমার এক্সপেরিয়েন্স না, আমি অনেককে সম্পর্কে আর কি জানি যে আমরা তো রোকেয়া হলে হচ্ছে আমাদের অ্যালটমেন্টটা ছিল, হয়তো তারা বলতো যে ম্যাডাম অ্যাবাউট গ্রুমিং আমি আপনাকে আরেকদিন দাওয়াত দেব, ইনভাইটেশন করব। We'll just talk about grooming because this subject is so sensitive to me, and really want যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। তো ইনশাল্লাহ আমি আপনি মিলে বুঝছেন আমার সাথে থাকবেন, এই গ্রুমিং জিনিসটা আমরা বাংলাদেশে আরো বেশি 17 কোটি বাঙালির মধ্যে গ্রুমিং জিনিসটা, অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করব। আজকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের দর্শকের উদ্দেশ্যে লাস্ট কিছু বলবেন কিনা? দর্শকের উদ্দেশ্যে আমার আজকের যে টপিকটা ছিল খুব পছন্দের একটা টপিক, আর এই বিষয়গুলো এখনই আসলে উঠে আসা দরকার, যখন নারীরাদের নিয়ে নানা ধরনের হচ্ছে ভুল বোঝাবুঝির জায়গাগুলো তৈরি হচ্ছে। বাংলাদেশের নারীরা আর মূলত হচ্ছে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে, তাদের এখন দরকার হচ্ছে সোশ্যাল সাপোর্টটা। আমি চিন্তা করব যে ভবিষ্যৎ বাংলাদেশ হচ্ছে ওই সোশ্যালি হচ্ছে তাদের প্রতি অনেক বেশি সাপোর্টিভ হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ক্যামিলিয়া ম্যাডাম। আপনাকে নিয়ে এজ আই সেড টু আমাদের দর্শকরা, আপনাকে নিয়ে আরেকটা আমরা পর্ব করব নিয়ার ফিউচার, অনলি অ্যাবাউট গ্রুমিং। আর পরবর্তী পর্যায়ে দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ। খোদা হাফেজ।